থাকবেন, কিচ্ছু হবে না, আমি আছি। তাকে বল একদম শক্ত থাকবি, একদম শক্ত থাকবি, আমি বুঝে নেবো। ছবি যখন মিডিয়ামে দেখবে না, অন্য জায়গায় যাবে, অন্য জায়গায় যাবে। অনেক 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 পুরানো লোক আমার বাড়িতে কত মারেছে, বাবার সঙ্গে কত চাকরি হচ্ছে, আমার বাড়িতে কত মারেছে, বাবার সঙ্গে কত চাকরি হচ্ছে। ওখানে কথা এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএস এর ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। এবারে তৃণমূলের অবস্থা কি হয় দেখবেন। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএস এর ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। এবারে তৃণমূলের অবস্থা কি হয় দেখবেন। দর্শক বন্ধুরা, ঠেলার নাম বাবাজি। হ্যাঁ, বিখ্যাত বাউল শিল্পী পরীক্ষিত বালার একটা গান ছিল, তা আপনারা শুনেছেন নিশ্চয়ই। তো সেই গানের পরবর্তী লাইনগুলো নিয়ে আমি একটু পরে আছি, তবে তার আগে একটা 3 বছর আগের পুরনো ভিডিও ক্লিপ আপনাদের দেখাই। দেখুন সেই ভিডিও ক্লিপে বা সেই ভিডিওতে এই নন্দীগ্রামে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন নন্দীগ্রামের মুসলমানদের সম্পর্কে। শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। আর আজ সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করছে, ভোট চাইছে, পুরনো দিনের স্মৃতি উস্কে দিচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে থাকার সময় তিনি বা তার বাবা কি উপকার করেছিলেন নন্দীগ্রামের মুসলমানদেরকে, সেই সমস্ত কাহিনী শোনাচ্ছেন। জানেন তো, হিন্দিতে একটা কাহাবাত আছে, মজবুরির নাম মহাত্মা গান্ধী। আবার তার সঙ্গে মিলিয়ে এই পশ্চিমবাংলার অনেকে বলে গাদ্দার মানে শুভেন্দু অধিকারী। আমি কি বলি জানেন তো, গিরগিটির অপর নাম শুভেন্দু অধিকারী, যে নিজের স্বার্থে রং পাল্টাতে পারে 5 মিনিট পরে পরে। না হলে যে শুভেন্দু অধিকারী 2021 বিধানসভা নির্বাচনে উতরে যাওয়ার পরে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে নন্দীগ্রামের মুসলমানদেরকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিলেন তিনি নন্দীগ্রামের হিন্দুদের ভোটে বিধায়ক হয়েছে, তাই তিনি কেবলমাত্র হিন্দুদের বিধায়ক, মুসলমানদের নয়। এবং যে শুভেন্দু অধিকারী হেরে যাওয়ার পর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ 77 আসনে আটকে যাওয়ার পর সায়েন্স সিটিতে ভারতীয় জনতা পার্টির চিন্তন বৈঠকে দাঁড়িয়ে বলেছিল নো নিট সংখ্যালঘু মোর্চা, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। আজ সেই শুভেন্দু অধিকারী সেই নন্দীগ্রামের মাটিতে সেই নন্দীগ্রামের মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে পায়ে পড়ছে, ভোট ভিক্ষা করছে। কারণ এই মুসলমানদের ভোট না পেলে ওনার ভোট বৈতরণীটা যে আটকে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে নন্দীগ্রাম থেকে 2021 বিধানসভা নির্বাচনে আমি যদি ওই লোডশেডিং তত্ত্বটাকে বাদ দিই, তাহলে এই শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিল 1956 ভোটে। আর এই শুভেন্দু অধিকারী যে 1956 ভোটে 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছিল, সেই 1956-র মধ্যে 1000+ মার্জিন এসেছিল কোথা থেকে জানেন? নন্দীগ্রাম 2 ব্লক থেকে। আর সেই নন্দীগ্রাম 2 ব্লকে শুভেন্দু অধিকারীর এই 1000+ লিড দেওয়ার নেপথ্য নায়ক কে ছিলেন জানে? এই পবিত্র কর, যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। সেদিন যদি এই পবিত্র কর 1000+ লিডটা না দিত এই নন্দীগ্রাম 2 ব্লক থেকে, তাহলে এতদিন ওনার এই লম্পজম্প ওং সহায় ইতি গন্ধ পুষ্পে হয়ে যেত। তবে এখানে শুভেন্দুবাবু বলতে পারেন যে লোকসভা নির্বাচনেতে নন্দীগ্রাম থেকে ভারতীয় জনতা পার্টি 8000-এরও বেশি লিড দিয়েছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 8000-এরও বেশি ভোটে আগিয়ে রয়েছে। হ্যাঁ, আমি তাহলে সেখানে বলবো শুভেন্দুবাবু এসআইআর কত নাম বাদ পড়েছে? নন্দীগ্রামে এসআইআর প্রায় 10,500+ নাম বাদ পড়ে গিয়েছে। তাহলে ওই আপনার থিওরি অনুযায়ী কোনো গ্যাপ নেই ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। তার উপর পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ব্যাপক সাড়া ফেলেছে নন্দীগ্রামে। এবং আমাদের কাছে যা খবর রয়েছে 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত প্রায় 3500+ ভারতীয় জনতা পার্টির কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। পাল্টা আপনি যে 4 জনকে নিয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে, তারা পরের দিনকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছে। এবং সব থেকে বড় খবর, যাকে মিথ্যা মামলা দিয়ে আপনি 2021 বিধানসভা নির্বাচনের আগে গ্রেপ্তার করিয়েছিলেন, সেই আনিসুর রহমান 6 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে এবং তিনি মেঘের আড়াল থেকে মেঘনাথ হয়ে চাল দিচ্ছে। তেমনটাই কিন্তু নন্দীগ্রাম রাজনীতির আবহাওয়াতে কান পাতলে শোনা যাচ্ছে। আর তাই সব মিলিয়ে বর্তমানে নন্দীগ্রামে যে আপনার হাওয়া টাইট, নন্দীগ্রামে যে আপনার অঙ্ক মিলছে না, আর যে কারণে আপনি রাজ্য গড়া ছেড়ে দিয়ে ভবানীপুরে একদিন আর সপ্তাহের বাকি 7 দিন নন্দীগ্রামে মুসলমানদের বাড়িতে বাড়িতে ঘুরে মুসলমানদের কাছে গিয়ে আপনার বাপের নাম আউড়ে পুরনো স্মৃতি বা পুরনো সেন্টিমেন্ট উস্কে দেওয়ার চেষ্টা করছেন। তবে আমি নন্দীগ্রামের মুসলমানদের উদ্দেশ্যে কেবল একটাই কথা বলবো, ভোটের আগে এই শুভেন্দু অধিকারী শিশু ভোলানাথ মুখ দেখে এবং তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারী বা তার পরিবার, তার বাপ আপনাদের কি উপকার করেছিলেন তার প্রতিদান দিতে যদি আপনি উল্টে ছাপ মারেন, তাহলে লিখে রাখুন এই শুভেন্দু অধিকারীর আর দরকার পড়বে না। আগামী দিনে যেমন গতকাল ডোমজুড়ে
এই ভারতীয় জনতা পার্টির সাঙ্গপাঙ্গরা একজন মুসলমান মুরগি বিক্রেতাকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে তার দোকান ভেঙে দিয়েছে। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের সাঙ্গপাঙ্গরা বুলডোজার, যোগী আদিত্যনাথের বুলডোজার দিয়ে আপনার বাড়ি ভাঙবে। বাড়ি কোথায়? তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি জিহাদি, জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা, তুমি বাড়ি কোথায়? তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি জিহাদি, কোথায় তোমার বাড়ি? কোথায়? যে বলছে বোলপুর শান্তি নিকেতন থেকে এসে, কে এখানে পাঠিয়ে তোমাকে? কে পাঠিয়েছে? কেন? কে? কোন মোমেন্টে করতে চাই না? বলো, জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা। কি বুঝছে বাংলার মুসলমান ভাইরা? এটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র বা উড়িষ্যা নয়, এটা আমার পশ্চিম বাংলা, পশ্চিম বাংলার ডোমজুড়। আর এই যিনি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে চিল্লাচ্ছেন, উনি কোনো এলিবেলি তেলি বা চুনোপুটি নেতা নয়, ভারতীয় জনতা পার্টির ডোমজুড় বিধানসভার পদপ্রার্থী অর্থাৎ ক্যান্ডিডেট গোবিন্দ হাজরা, যিনি একজন বীরভূম থেকে এসে ডোমজুড়ে মুরগির দোকান দেয়া এই ভারতবর্ষের, এই পশ্চিম বাংলার বৈধ নাগরিক, বৈধ মুসলমান ভোটারকে রোহিঙ্গা দাগিয়ে দিচ্ছে, দিয়ে তার দোকান ভেঙে দিচ্ছে, দোকান গুড়িয়ে দিচ্ছে। নাম উঠেছে এসআইআরে। দেশের নির্বাচন কমিশন সিলমোহর দিয়েছে তিনি ভারতেরই ভোটার, কিন্তু বিজেপি প্রার্থী তা মানতে নারাজ। যেহেতু তিনি সংখ্যালঘু, তাই তিনি নাকি রোহিঙ্গা। কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার পাশে বসা এক দরিদ্র মুরগিওয়ালাকে দোকান ছাড়া করলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। না, এই রোগটা গোবিন্দ হাজরার নয়, এই রোগের সৃষ্টিকর্তা ও স্রষ্টা হচ্ছে শুভেন্দু অধিকারী, অমিত শাহ, নরেন্দ্র মোদী, যারা এসআইআর শুরু থেকে এখনো পর্যন্ত এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে, এই পশ্চিম বাংলার মাটিতে নির্বাচন কমিশন একজন অনুপ্রবেশকারী রোহিঙ্গা চিহ্নিত করতে না পারার পরেও পশ্চিম বাংলা অনুপ্রবেশকারী রোহিঙ্গায় ভরে আছে বলে ওই গোয়েবেলসের থিওরির মতো বারবার আউড়ে, হিটলারের নাৎসি বাহিনীর মতো এই পশ্চিম বাংলার গোবরখোর, গোমূত্রখোর বাঙালিদের মধ্যে যে মারণ ভাইরাস ছড়িয়ে দিয়েছে, সেই জায়গা থেকে এই ডোমজুড়ের মুসলমান মুরগি বিক্রেতার সঙ্গে ভারতীয় জনতা পার্টির বাঙালি গোবরখোররা এই ঘটনাটা ঘটাতে পেরেছে। যেখানে ভারতীয় জনতা পার্টির পোষা নির্বাচন কমিশন একজনও অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখনো পর্যন্ত দেখাতে পারেনি, তাদেরও দেখাতে বললে তারা দেখাতে পারবে না, খুঁজে দিতে পারবে না। কিন্তু তারপরেও মারণ ব্যাধির মতো, ওই যে বললাম হিটলারের নাৎসি বাহিনীর মতো গোয়েবেলসের থিওরি দিয়ে তাদের যেভাবে মগজ তোলাই করতো, সেভাবে এই পশ্চিম বাংলার মাটিতে গোবরখোর, গোমূত্রখোর বাঙালিদের মধ্যে যে মারণ ভাইরাসটা এই নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী ও অমিত শাহ ছড়িয়ে দিয়েছে, তার সংক্রমণ কিন্তু এত সহজে শেষ হবে না, তার সংক্রমণ আরো দীর্ঘদিন চলবে। আর সেই জায়গা থেকে গত পরশু মালদার সুজাপুরে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনা তারা ঘটিয়েছে, আমি বলবো তা 100% ঠিক করেছে। আমি সেই ঘটনার পূর্ণ সমর্থন করি, কারণ তারা আজ এই ভারতবর্ষের, এই পশ্চিম বাংলার বৈধ নাগরিক, বৈধ ভোটার হওয়ার পরেও কেবলমাত্র এই নির্বাচন কমিশনের ছাপলামোর কারণে ও এই শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহের গোয়েবেলস ভাইরাস ছড়ানোর কারণে যেভাবে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের নাগরিকদের সন্দেহের তালিকায় পড়ে গিয়েছে, সেই জায়গা থেকে তারা যা করেছে আমি বলবো তা জায়েজ করেছে। আন্দোলনটা তাদের একমাত্র পথ ছিল। তাছাড়া যখন আপনার পিঠটা দেয়ালে ঠিকে যাবে, তখন আপনি যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল না তা ভাবার সময় থাকে না। আর সেই জায়গা থেকে গত পরশুর ঘটনায় যা ঘটে গিয়েছে, হ্যাঁ তার মধ্যে ভুল ঠিক অনেক কিছু আছে, কিন্তু আন্দোলনটা জায়েজ ছিল, সেই আন্দোলনের মধ্যে কোনো রকম পাপ ছিল না। তবে তাদের সেই জায়েজ আন্দোলনে যখন রাজনৈতিক কারবারিরা রুটি সেঁকতে ঢুকে পড়েছিল, হ্যাঁ তাদের তখন সতর্ক হওয়া উচিত ছিল, না হলে পরবর্তী এই ঘটনাগুলো ঘটতো না। রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করেছিল, যেভাবে তাদের মধ্যে উস্কানি ছড়িয়েছিল, সেই জায়গা থেকে তাদের 100% পা সরিয়ে নেওয়া উচিত ছিল। সেই জায়গা থেকে তাদের সতর্ক হওয়া উচিত ছিল, তাদের ভাবা উচিত ছিল যে আজকের যারা এই আন্ডার অ্যাডজুডিকেশনের ঝাড়াই বাছাই করছে না, তারা নির্বাচন কমিশনের লোক নয়, তারা সর্বোচ্চ আদালতের লোক, তারা সর্বোচ্চ আদালতের দ্বারা নিয়োজিত হয়েছে, তারা সর্বোচ্চ আদালতের হয়ে কাজ করছে এবং তারা পদমর্যাদায় একজন প্রাক্তন বিচারপতি না, তাদের সঙ্গে কোনো রকম অসম্মানের কোনো জায়গা এই ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করার সমতুল্য হয়। কিন্তু এই রাজনৈতিক কারবারি মোফাক্কুরুল ইসলাম, যিনি এক সময় আইএসএফ করতেন, ইটাহার থেকে প্রার্থী হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি মিমভক্ত হয়েছেন, সেই মোফাক্কুর ইসলামের মতো যখন রাজনৈতিক কারবারিরা ঢুকে গিয়েছিল, গিয়ে তাদের উস্কাচ্ছিল, তখন তাদের পা টেনে নেওয়া উচিত ছিল। কারণ আইএসএফ হোক বা মিম, তারা তো ভারতীয় জনতা পার্টির বি টিম, তা আপনারাও খুব ভালোভাবে জানেন। আর সেই জায়গা থেকে আপনাদের এই জায়েজ আন্দোলনটাকে যাতে আইন শৃঙ্খলা অবনতির দিকে ঠেলে দেওয়া যায়, দিয়ে আন্দোলনের মোটিভের দিকে প্রশ্ন তুলে দেওয়া যায়, আন্দোলনের মোটিভ নিয়ে প্রশ্ন তুলে দেওয়া যায়, তাই ভারতীয় জনতা পার্টির ষড়যন্ত্রে ভারতীয় জনতা পার্টির বি টিম
বর্তমান মিম ভক্ত তৎকালীন আইএসএফ প্রার্থী মোফাক্কুরুল ইসলাম ও শাহজাহান আলী আইএসএফ প্রার্থী, তারা আপনাদের এই আন্দোলনটাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে ভুল পথে পরিচালিত করেছে, আপনাদেরকে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে। আর আপনারা সেই ফাঁদে পা দিয়েছেন, সেই ফাঁদে পা দিয়ে বর্তমানে আপনারা পস্তাচ্ছেন। খবর যা পাচ্ছি তারা দুজন গ্রেপ্তার হয়েছে, মোফাক্কুরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে এবং শাহজাহান আলীও গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, হয়েছে সিআইডির হাতে, কিন্তু সর্বোচ্চ আদালত তো এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। এখনো পর্যন্ত যা খবর, প্রায় 35 জনেরও বেশি আন্দোলনকারীকে নির্বাচন কমিশনের বর্তমান পুলিশ গ্রেপ্তার করেছে। ভারতীয় জনতা পার্টি চাইছিল আপনাদের এই আন্দোলন, আপনাদের এই দাবি, যেগুলো ন্যায্য, যেগুলো জায়েজ, যা নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন, সেই আন্দোলনটাকে সম্পূর্ণ রাজনৈতিক পথে পরিচালিত করতে, রাজনীতি ফায়দা তুলতে, আর সেই জায়গায় আপনারা ফেঁসে গিয়েছেন। আজকে আপনাদের আন্দোলন তো দূরের কথা, আপনাদের বৈধ ভোটার তালিকায় নাম তোলার জন্য পথে থাকা তো দূরের কথা, এনআইএ কেসে ফেঁসেছেন, মানে কবে জেল মুক্তি পাবেন তার কোনো ঠিক নেই। কারণ কেন্দ্রীয় সংস্থার হাতে এটা নিয়ন্ত্রিত হয়, এটা রাজ্য সরকারের হাতে নেই। আর এই মোফাক্কুরুল ইসলাম বা এই শাহজাহান আলী, জানি না শাহজাহান আলী কিনা, মোফাক্কুরুল ইসলাম সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছে শুনেছি, তার সঙ্গে আকরামুল বাগানি গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, আপত্তি আমার এই জায়গায় আছে পশ্চিমবঙ্গ সিআইডির কাছে। আকরামুল বাগানি একজন সাংবাদিক, আমার সাংবাদিক সহযোদ্ধা, বন্ধু, আমি তাকে খুব ভালোভাবে চিনি। আকরামুল বাগানি কখনো ধর্মীয় উস্কানি ও প্ররোচনা দেয় না। তার ইউটিউব চ্যানেল আছে, সে সাধারণ জনগণের মতামত নেয় ও তা পরিবেশন করে, সাধারণ জনগণের সামনে তুলে ধরে। কখনো আমি এই আকরামুল বাগানিকে কোনো রকম ধর্মীয় উস্কানি দিতে দেখিনি, কোনো রকম সাম্প্রদায়িক কথাবার্তা বলতে দেখিনি। আকরামুল বাগানির প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, সে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কথা বলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় থাকে সেই চেষ্টা করেছে। এই পশ্চিমবাংলায় যেভাবে উগ্র ধর্মীয় সন্ত্রাসবাদ ভারতীয় জনতা পার্টির হাত ধরে কায়েম করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সে আওয়াজ তুলেছে। আর সেই জায়গা থেকে আকরামুল বাগানি হয়তো গত পরশু ঘটনাস্থলে ছিল। হ্যাঁ, সে মিডিয়া কভারেজ করতে গিয়েছিল, ভিডিও ফুটেজ তুলতে গিয়েছিল, বা আমি ধরে নিচ্ছি সে মোফাক্কুরুল ইসলামের সঙ্গে ছিল, কিন্তু তাই বলে একজন সাংবাদিককে এইভাবে গ্রেপ্তার করাটা একেবারে উচিত হয়নি, তা গণতন্ত্রের বিপক্ষে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।